এম এ হয় এক্স, ইউনিটে কত হবে এক্স বাই এম, সেটাই আমি নিয়েছি হচ্ছে কোথায় ওয়াই অ্যাক্সিসে। তাহলে এটা ভাই এক্স বাই এম, এটা হচ্ছে আমার এক্স বাই এম। এইবারে দেখ ভাই দুখানা ডায়াগ্রাম তুই দেখেই বুঝে যাচ্ছিস। ফার্স্ট ডায়াগ্রামটা আমি তোকে বলি, দুখানা ডায়াগ্রাম দেখতে পাচ্ছিস তোর? আচ্ছা ফার্স্ট ডায়াগ্রাম দেখ কোনটা আছে ভাই, তোর বইতে ফার্স্ট ডায়াগ্রাম আছে হচ্ছে ফিজিক্যাল অ্যাবজর্পশন, তাই তো? ফিজিক্যাল অ্যাবজর্পশন কি বললাম এই মাত্র তুই বুঝলি, টেম্পারেচার বাড়ালে ফিজিক্যাল অ্যাবজর্পশন কি হবে, বাড়বে না কমবে? কমবে। দেখ ডায়াগ্রাম তো সেটাই আছে, এটা কমছে, আগে যা ছিল তারপর দেখ কমছে, এরকম। এই হচ্ছে আমার ডায়াগ্রাম, বাড়িতে প্র্যাকটিস করে ফেললি, পরীক্ষা আসলে লিখে ফেলবে একদম। কমে গেছে আমার, বোঝা গেল কমেছে, ঠিক আছে বুঝেছিস? আচ্ছা এইবারে কেন ভাই গ্রাফটা এরকম হলো, এক্সপোনেনশিয়াল ডিকে না প্যারাবোলিক না হাইপারবোলিক, সেগুলো তো সিলেবাসের মধ্যে নেই, কারণ এগুলো আমার ইকুয়েশন আমার কিছুই বোর্ড এক্সামের সিলেবাসে নেই, ঠিক আছে? আচ্ছা চল তারপর চলে যাবো হচ্ছে এইখানে কেমিক্যাল অ্যাবজর্পশন। কেমিক্যাল অ্যাবজর্পশন আমার কী হবে বললাম, যেটা টেম্পারেচার হলে বাড়বে, বাড়তে বাড়তে একটা এক্সটেন্ট যদি ম্যাক্সিমাম হবে, তারপর কিন্তু আবার কমবে, ঠিক আছে? কেন? কারণ ভাই একটা টাইমের পর টেম্পারেচার যদি বাড়িয়ে দিই, ওদের কাইনেটিক এনার্জি এত বেড়ে গেছে ভাই, রিপালশন স্টার্ট হয়ে যাবে, তখন আর রিয়াকশনই হবে না, উল্টো চলে যাবে, বোঝা গেল? তাহলে চল এবার আমি আঁকছি ছবিটা তোর বইতে আছে এরকম, ধর এখানে আমার ম্যাক্সিমাম ছিল, যে বেড়েছে আবার কমেছে। তোকে এত চাপ নিতে হবে না যে ভাই এটা বেড়ে নিচে যাবে না উপরে, অত কিছু আমার নেই সিলেবাস এখন, জাস্ট সিম্পলি এগুলো জয়েন্টেও ইনফ্যাক্ট এখান থেকে কোনো কোশ্চেন আসে না সেরকম, একমাত্র ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বোর্ড এক্সামে আসে। ওকে চল তাহলে এই হচ্ছে আমার কেমিক্যাল অ্যাবজর্পশন ফিজিক্যাল অ্যাবজর্পশনের গ্রাফ। যখন আমি কি করলাম এগুলো সব আইসো বার, বোঝা গেল? প্রেশার ফিক্স ছিল, তাহলে ভাই এগুলো আমার কি হলো অধিশোষণ আইসো বারের ছবি। তোকে পরীক্ষা সিম্পলি ছবি আঁকতে দেবে, বুঝেছি সবাই? কোনো অঙ্ক এখান থেকে নেই। এইবারে চলে যাচ্ছি পরেরটা, শর্ট হয়ে গেছে এটা? আচ্ছা এবার চল পরেরটা, টেম্পারেচার করে দেবো ফিক্সড। টেম্পারেচার যদি ফিক্সড করি তাহলে আমার ওটাকে কী বলে বলতো, আইসো থার্মাল প্রসেস, আর গ্রাফটাকে বলা হচ্ছে আইসো থার্ম, বোঝা গেল? হয়েছে সবার? আচ্ছা এইবারে আর দুখানা গ্রাফ নেই ভাই, তো সিলেবাসে একটাই গ্রাফ আছে, আমি সেখানেই যাচ্ছি ডাইরেক্ট। এবারে ঠান্ডা মাথাকে ব্যাপারটা বুঝি ভাই, টেম্পারেচার আমি ফিক্স করেছি, প্রেশার ধর বাড়াচ্ছি, প্রেশার বাড়ালে আমার অধিশোষণ বাড়বে না কমবে? ঠান্ডা মাথায় একটু ভাবি, টেম্পারেচার আমার ফিক্সড আছে, আমি কি করছি ভাই প্রেশার আমি বাড়াচ্ছি, ঠিক আছে? প্রেশার বাড়ালে আমার অধিশোষণ বাড়বে না কমবে? তুই ঠান্ডা মাথায় ভাব, ধর ভাই এখানে লেয়ার ধর ফর্ম হচ্ছিল এরকম আসে ভাই, আমার তো এরকম কোনো কথা নেই যে পুরো প্রথম লেয়ারটা ফর্ম হয়ে যাবে, তো আমি ভাই কম প্রেশারে করছি, তাহলে ভাই ধর কিছুটা ফর্ম যেগুলো ধর ফাঁকা থাকতেই পারে, বোঝা গেল? এইবারে ধর আমি ধর গ্যাস মলিকুল ধর উপরে আছে, আমি প্রেশার বাড়িয়ে দিলাম, তুই বলতে কি প্রেশার বাড়ালে কি হবে, ফাঁকা জায়গাগুলোতে গ্যাস মলিকুল আরও বেশি এসে বসবে, কারণ ভাই কেউই র্যান্ডমনেস কমাতে যায় না, কেউ তো নিজে থেকে এন্ট্রপি কমাতে চাইবে না, বুঝতে পেরেছিস? তাহলে ভাই ফাঁকা জায়গাগুলো নিজে থেকে আমার গ্যাস মলিকুল এসে বসবে, তাহলে প্রেশার বাড়ালে আমার কী হবে বলতো, একটা এক্সটেন্ট অব্দি আবার আমার এখানে একই গল্পে একটা এক্সটেন্ট অব্দি আবার বাড়বে, তারপরে গিয়ে কী হবে, তারপরে গিয়ে কী হবে সেইটা হচ্ছে ভাই এই গল্পটা আরও কঠিন কেস, এই গল্পটা এত সহজে তোকে বলা যায় না। তো ভাই টেম্পারেচার যখন ফিক্সড, তখন আমি যখন প্রেশারের পুরো এফেক্ট অত ইজিলি তোকে বলা যাবে না। এখানে অনেক রকম ইকুয়েশন আছে, যার মধ্যে আমার তো সিলেবাসে একমাত্র একজনের কথাই আছে, সায়েন্টিস্ট ফ্রেন্ডলিক, ঠিক আছে? ফ্রেন্ডলিক তোর বইয়ের মধ্যে নামটা একটা অদ্ভুত কিছু একটা নাম দিয়েছে হয়তো, ফ্রয়েন্ডলিশ দেওয়া আছে না, কিছু নামটাম দেওয়া আছে, ফ্রয়েন্ডলিশ দেওয়া আছে, ফ্রয়েন্ডলিশ অ্যাকচুয়ালি হচ্ছে ফ্রেন্ডলিক। ওকে এখান থেকে আমি যেটুকু পড়াবো সেটুকুই সাফিসিয়েন্ট, এখানে তোকে পুরো ডিটেলসে কিচ্ছু করতে হবে না। ফ্রেন্ডলিক অ্যাকচুয়ালি সায়েন্টিস্ট নাম হচ্ছে ফ্রেন্ডলিক, তোর বইতে লেখা আছে কি ফ্রয়েন্ডলিশ, যাই হোক চল ভাই দেখ ফ্রেন্ডলিক গ্রাফ এক্স্যাক্টলি কেমন হবে সেটা ভাই স্বাভাবিকভাবেই প্রেশারের উপর না ভ্যারি করবে, তো ফিজিক্যাল কেমিক্যাল সব কিছুতে ভ্যারি করবে। চল দেখা যাক, এখানে অনেক রকম ফ্যাক্টর আছে, কোন কোন ফ্যাক্টর, সেই ফ্যাক্টর ভাই আমার তো সিলেবাসে কিচ্ছু নেই, ইনফ্যাক্ট যেই বা নিতেও এত জিনিসপত্র নেই, হাই লেভেলে আছে বিটেক ফিটেক পড়লে, বিটেকে যদি কেউ ভাই কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ে তখন এইগুলো আছে স্বাভাবিকভাবে। এখন আমি চলে যাবো হচ্ছে ডাইরেক্ট ভাই একটা ইকুয়েশন, কোন ইকুয়েশন, জাস্ট যেটুকু আঁকছিস সেটুকু দেখ, এক্স বাই এম, তোর বইয়ের মধ্যে ইকুয়েশনটা আঁকা আছে, লেখা আছে, ইকুয়েশনটা কোথায় আছে ওই দেখ ফ্রয়েন্ডলিশ যেখানে লেখা আছে না সেখানেই তুই পাবি, এক্স বাই এম ইকুয়ালস টু কে ইন্টু পি টু দি পাওয়ার 1/n। এখানে অনেক ফ্যাক্টর এখানে ঢুকছে, ঠিক আছে? অনেক কিছু ফ্যাক্টর আছে, এগুলো আমার কিচ্ছু নেই, কে কি ভাই, পি কি,
তুই সিম্পলি শুধু ব্যাপারটা এনজয় করা পারবো, এক্স বাই এম ইকুয়ালস টু কে ইন্টু পি টু দি পাওয়ার 1 বাই এন। এখানে আমার থেকে ভাই কোনো কোশ্চেনই আসবে তোকে জাস্ট এটা লিখতে দিতে পারে, জাস্ট এই ইকুয়েশন লিখতে দেবে, এটা ডেরিভেশন কিচ্ছু নেই। এক্স বাই এম ইকুয়ালস টু কে ইন্টু পি টু দি পাওয়ার 1 বাই এন। এবারে ব্যাপারটা বোঝ কোনটা কি একটু বুঝি। এক্স বাই এম মানে তো আমি জানি ভাই কতটা এক্সটেন্টে কি হচ্ছে, এম হচ্ছে আমার ভাই যার উপরে অধিশোষিত হচ্ছে, আর এক্স হচ্ছে আমার ভাই যত গ্রাম আমার অধিশোষিত হলো, তাই না? এটাই ছিল এক্স বাই এম, বোঝা গেছে? এখন দেখ পি ফর কি বলতো, পি ফর কি ভাই সেটা আমার ফিক্স সারা জীবন, পি ফর কি প্রেশার। এই ইকুয়েশনটা হচ্ছে বেসিক্যালি আমার গ্যাসের জন্য, এক্স বাই এম ইকুয়ালস টু কে ইন্টু বি টু দি পাওয়ার 1 বাই এন, ঠিক আছে? এক্স বাই এম ইকুয়ালস টু কি ভাই কে ইন্টু বি টু দি পাওয়ার 1 বাই এন। এটাকে ফ্রেন্ডলিক ইকুয়েশন বলে। ফ্রেন্ডলিক ইকুয়েশন থেকেও সব কিছু আউটকাম আসে না, এইগুলোকে আরও মডিফাই করে আরও অনেক ইকুয়েশন আছে, যেভাবে তুই ক্লাস 11-এ পড়েছিলি আইডিয়াল গ্যাস ইকুয়েশনই আমার আলটিমেটলি নয়, ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন আছে, স্বাভাবিকভাবে ফ্রেন্ডলিকের পরেও আমার আরও ইকুয়েশন আছে, সেগুলো আমার তো সিলেবাসে কিছুই নেই। তাহলে এক্স বাই এম ইকুয়ালস টু কি হলো কে ইন্টু বি টু দি পাওয়ার 1 বাই এন। কি বলি বুঝলাম এটা? জাস্ট কিছু বুঝিনি, মানে ইকুয়েশন আমি মনে রাখলাম, ঠিক আছে? আচ্ছা এন ফ্যাক্টরটা কি, এন ফ্যাক্টর কি তোর কত চাপ নিতে হবে না, তুই শুধু সিম্পলি মনে রাখ এন হচ্ছে গ্রেটার দ্যান 1 হবে, এটা লিখে রাখ, এন হবে হচ্ছে গ্রেটার দ্যান 1। এন এর ভ্যালুর উপর ডিপেন্ড করে গ্রাফের টাইপ চেঞ্জ হয়ে যাবে, এন এর ভ্যালুর উপর ডিপেন্ড করে গ্রাফের টাইপ চেঞ্জ হয়ে যাবে। আসছি সেখানে, কেন বললাম এই কথাটা তুই অলরেডি জানিস, ম্যাথসে এই জিনিসটা করেছিস। আচ্ছা দেখ যদি আমার এটা হয় ভাই গ্যাস না হয় সলিউশন, তখন আমার ইকুয়েশনটা কী হয়ে যাবে বলতে ভাই, লিকুইড যদি আমার হয়, হতেই পারে ভাই লিকুইডের উপর ধরো অ্যাডজর্ব হচ্ছে, হতে পারে লিকুইডের উপর ধরো অ্যাডজর্ব হচ্ছে, তখন আমার ইকুয়েশনটা কী হবে কে ইন্টু পি টু দি পাওয়ার না ভাই, সলিউশনের জন্য আমি কী বলি বলতো কনসেন্ট্রেশন, আর গ্যাসের জন্য প্রেশার। কেন? কারণ ভাই এটা পড়েছিলাম অসমোটিক প্রেশার যখন পড়েছি তখন আমার এই জিনিসটা পড়া আছে। আমি ভাই বলতে পারি পিভি ইকোয়াস টু এনআরটি, তাহলে আমি এটা বলতে পারি পি ইকোয়াস টু এন বাই ভি আর টি, এটা বলা যায়? তুই বলবি হ্যাঁ বলা যায়, পি ইকোয়াস টু এন বাই ভি আর টি। আর মানে কি ভাই, আর মানে হচ্ছে আমার ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট অনলি কনস্ট্যান্ট। আর যদি ভাই আমি এখন কি করছি জানো, আমি এখন করছি আইসোথার্ম, তাই না? আইসোথার্ম মানে আমার কি ভাই টেম্পারেচারও কনস্ট্যান্ট, তাহলে ভাই দেখ আরও কনস্ট্যান্ট টিও কনস্ট্যান্ট, তাহলে দুখানা কনস্ট্যান্ট যদি হয়ে যায় আমি এটা বলতেই পারি পি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কনসেন্ট্রেশন। তাহলে ভাই আমি গ্যাসের জন্য বেসিক্যালি কনসেন্ট্রেশনের জায়গায় প্রেশার টার্মটা ইউজ করি, গ্যাসের জন্য আমি কি করি কনসেন্ট্রেশনের জায়গায় প্রেশার টার্মটা ইউজ করি। তুই ক্লাস 11-এ পড়েছিস ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারে, কেপি বলে একটা টার্ম ছিল, কেসি বলে একটা টার্ম ছিল, কেপি কেসি, যেই বা নিটে কে এক্সও আছে, কে এক্স, ঠিক আছে? মোল ফ্র্যাকশন দেওয়া হচ্ছে কে এক্স। তাহলে যাই হোক সলিউশনের মধ্যে আমার কি হবে এটা কে ইন্টু সি টু দি পাওয়ার 1 বাই এন, কে ইন্টু সি টু দি পাওয়ার 1 বাই এন। তো যদি কোশ্চেনে বলে কখনো গ্যাসই বলবে হয়তো, তাহলে আমার হবে কে ইন্টু পি টু দি পাওয়ার 1 বাই এন, আর সলিউশন বললাম হচ্ছে কে ইন্টু সি টু দি পাওয়ার 1 বাই এন। বোঝা গেল? ক্লিয়ার? হ্যাঁ ভাই বুঝলাম। এইবারে তাহলে আমার গ্রাফ বোঝা গেছে, তুই বুঝেছিস। আমি এখন যা দেখবো ভাই তোর বইয়ের মধ্যে মনে হয় এই মুহূর্তে একমাত্র গ্যাসের জন্য দুটোই করা আছে, দুটোই করা আছে ভাই। চল আমি ভাই গ্যাসই নিচ্ছি, অন্যটারও আমার রেজাল্ট ভাই সিমিলারই হবে, তাহলে আমি গ্যাসটাই নেবো। ওকে আচ্ছা দেখ এখন এন এর ভ্যালু বললাম কেন তোকে, যে এন এর ভ্যালু আলাদা হলে গ্রাফের টাইপ চেঞ্জ হয়ে যায়, কেন বললাম কথাটা। তুই ধর ভাই তোর কাছে ধর একটা ইকুয়েশন আছে ওয়াই ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার 1 বাই 2, অনেকটা সিমিলার না ইকুয়েশনটা? দেখ তাই ভাই, এটা সাপোজ হচ্ছে ভাই আমার ওয়াই, এটা কনস্ট্যান্ট থাকে থাক, ইন্টু এক্স টু দি পাওয়ার 1 বাই 2, এন এর ভ্যালু গ্রেটার দ্যান 1। ইকুয়েশনটা অলমোস্ট এরকম। বলতে এই ইকুয়েশনটা কীরকম হয়, এই ইকুয়েশনটা কীরকম না গ্রাফটা কীরকম হয়, আগ দিই খাতার মধ্যে ওয়াই ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার 1 বাই 2, এই গ্রাফটা আগ দিই খাতার মধ্যে, তো ম্যাথস আছে থাক, ওয়াই ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার 1 বাই 2, গ্রাফটা আঁক দিই খাতার মধ্যে। ওয়াই ভার্সেস এক্স যেরকম ডায়াগ্রাম আঁকে আঁক দেখি কীরকম হবে ডায়াগ্রামটা। ওয়াই ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার 1 বাই 2, ওয়াই ভার্সেস এক্সের ডায়াগ্রাম আঁকছিস, আঁক। প্রচুর টাইম আমাদের আছে হাতে এখন। হয়েছে ডায়াগ্রাম? আর ডায়াগ্রামটার নাম কী হবে, কী বলবো? ডায়াগ্রামে তো নাম থাকে একটা, স্ট্রেট লাইন না কি, কী হচ্ছে ডায়াগ্রামটা বল দেখি।
ডায়াগ্রামের টাইপটা কি? তোকে তো জিজ্ঞেস করলো ক্লাস 12-এ, জিজ্ঞেস করতেই পারে ভাই, সবারই তো এই মুহূর্তে এখানে ম্যাথ আছে, তাই না? ডায়াগ্রামটার নাম কি বলে? প্যারাবোলা। তোর কি আসলে অ্যান্সার দেখি অনেক কিছু এসছে নাকি ফাঁকা ডায়াগ্রাম, সাদা কালি দিয়ে ডায়াগ্রাম এঁকেছিস, দেখাচ্ছিস না আমাকে, তাই তো? তমগ্ন কি ডায়াগ্রাম হবে? ম্যাথস আছে তো সাবজেক্ট? ম্যাথসও আছে, দারুণ ব্যাপার। তাহলে তো ডায়াগ্রাম তো ভাই, এটা তো ভাই ক্লাস 11-12-এই পড়েছি। ডায়াগ্রামটার নাম কি বলবো? প্যারাবোলা। আচ্ছা শুনি একটু তার বাকিতে। তমগ্ন হলো না? সৌম্যদীপ কি হবে? হ্যাঁ এক্সপোনেনশিয়াল ডিকে। সৌমিক কি হবে ডায়াগ্রামটা? হাইপারবোলা। y ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার হাফ, y ইকুয়ালস টু রুট এক্স। করিস নি ভাই অঙ্কে? সব করেছিস ভাই? তাহলে ভাই যদি বুথ সাইডে স্কোয়ার করে দিই হয়ে গেল y স্কোয়ার ইকুয়ালস টু এক্স। y স্কোয়ার ইকুয়ালস টু এক্স কোন ইকুয়েশন এটা? করেছিস? এবার এটা বলিস প্লিজ, বলিস না অঙ্কে করিস নি। y স্কোয়ার ইকুয়ালস টু এক্স কোন ডায়াগ্রাম এটা? কি টাইপের ডায়াগ্রাম y স্কোয়ার ইকুয়ালস টু এক্স? পড়ছে না মানে? ক্লাস 11-এ ছিল না 12-এ ছিল হাইপারবোলা? তাহলে y স্কোয়ার ইকুয়ালস টু 4x। 4x কে তুই এসব করিস নি অঙ্কের মধ্যে? 4 ইন্টু 1/4 ইন্টু এক্স লেখা যায় না? আর y স্কোয়ার ইকুয়ালস টু, তাহলে এটা কিসের গ্রাফ ভাই? এটা হাইপারবোলা না প্যারাবোলা ভাই? y স্কোয়ার ইকুয়ালস টু 4x, তাহলে তো আমার প্যারাবোলার গ্রাফ। গ্রাফ আমার কিরকম হবে? y স্কোয়ার ইকুয়ালস টু 4x এর ডায়াগ্রাম কিরকম হবে বল? এরকম নাকি এরকম? বলবি কোনটা হবে? y স্কোয়ার ইকুয়ালস টু 4x হচ্ছে এরকম, তাই না? y স্কোয়ার ইকুয়ালস টু 4x। এবার ভাই এই ডায়াগ্রামের দায়িত্ব তোর, এটা তো আমি জানি না ভাই, এবার তোর জানা উচিত কোনটা কি হবে। x স্কোয়ার ইকুয়ালস টু 4 কোনটা হবে, y স্কোয়ার ইকুয়ালস টু 4x কোনটা হবে, এবার তোর দায়িত্ব। তার মানে এবার গ্রাফটা আমার কি হবে হতে পারে? বোঝা গেল ভাই, এটা আমার হবে হচ্ছে হাইপারবোলিক গ্রাফ আমি পাচ্ছি, ঠিক আছে? সরি, প্যারাবোলার গ্রাফ আমি পেলাম। তাহলে স্বাভাবিকভাবে যদি আমার এন এর ভ্যালু চেঞ্জ হয়, তাহলে আমার স্বাভাবিকভাবে গ্রাফও চেঞ্জ হবে। কেন? তার তোকে বললাম এন এর ভ্যালু সাপোজ হয়েছে আমার 3, গ্রাফ কি সেম হবে? গ্রাফ কোনোদিনও সেম হয় না। তাহলে এন এর ভ্যালু চেঞ্জ হলে আমার ভাই গ্রাফও আলাদা হয়ে যায়, এন এর ভ্যালু চেঞ্জ হলে আমার গ্রাফও আলাদা হবে। এখন ভাই ডাইরেক্ট এই ইকুয়েশন নিয়ে কিছুই আমার তোর এই মুহূর্তে সিলেবাসে নেই। আমার তোর ভাই যেটা আছে ইনফ্যাক্ট প্র্যাকটিক্যালিও যেটা আমি করি, কীভাবে করি প্র্যাকটিক্যালি, ফার্স্টেই কেউ ভাই এই দুখানার ডায়াগ্রাম আঁকতে পারে না। কেন পারে না? কারণ ধর তুই এক্স এর ভ্যালু জানিস, এম এর ভ্যালু জানিস, কে হচ্ছে আমার ভাই ফ্রেন্ডলি কনস্ট্যান্ট দেখ লেখা আছে, ওই কনস্ট্যান্টের ভ্যালু আমি পেয়ে এলাম, পি এর ভ্যালু আমি প্রেশার টেশার পেয়ে যাবো, কিন্তু এন এর ভ্যালু কত ওটা আমি কখনো ফার্স্টে জানতে পারি না। ওটা আমি একটা অন্য টেকনিকে বার করবো। সেটা কোন টেকনিক? সেটা হয়তো তোর পরীক্ষাতে কোশ্চেনটা আসতে পারে, কীভাবে আমি করবো এই সব অঙ্ক ভাই। আমি অলরেডি এই টাইপের অঙ্ক আমি তুই কেমিক্যাল কাইনেটিক্স চ্যাপ্টারে করেছি। কেমিক্যাল কাইনেটিক্স চ্যাপ্টারের মধ্যে লগ নিয়ে এদিক থেকে ওদিক ই এর ভ্যালু বার করতাম, লগ k1/k2 ইকুয়ালস টু a/2.303 আর 1/t2 মাইনাস 1/t1, এসব বহু জিনিসপত্র করেছি। ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টারেও করেছি ভাই। তাহলে এখানেও আমার সেই একই গল্প, বোথ সাইডে আমি হচ্ছে লগ। কাকে নেবো? চল ভাই আমি সলিউশনটা সরিয়ে দিলাম, আমি রাখছি হচ্ছে প্রেশারের ইকুয়েশনটাই। তাহলে গ্যাস ইকুয়ালস টু আমার কি হলো ভাই? x/m ইকুয়ালস টু k টু দি পাওয়ার k ইন্টু p টু দি পাওয়ার 1/n। ঠিক আছে? প্র্যাকটিক্যালি ল্যাবে কীভাবে করা হয় চল আমি বোথ সাইডে নিচ্ছি হচ্ছে কাকে? x/m। x/m আমার মানে কি বলতো? x/m মানে হচ্ছে আমি পার ইউনিট অ্যাবজর্ব মানে অধিশোষিত শোষকের মধ্যে কত গ্রাম আমার অধিশোষিত, যেটাই তো মানে ভাই x/m বেসিক্যালি। ঠিক আছে বুঝলি? দেখ তুই মনে রাখতে পারিস এরকম চাইলে। এম হচ্ছে আমার দেখ সারফেসের নিচে আছে, সারফেসের নিচে মানে হচ্ছে আমার অধিশোষক, আর এক্সটা উপরে আছে মানে অধিশোষিতটা। আমি এভাবে মনে রাখতে পারি কোনটা এক্স কোনটা এম। বোঝা গেল? তাহলে চল আমি বোথ সাইডে নেবো হচ্ছে লগ k ইন্টু p টু দি পাওয়ার 1/n। অর চল নিয়ে লগ নে x/m আমি ভাই মেজার করতে পারবো, তাহলে x/m কে আমি ভাঙবো না। লগ x/m ইকুয়ালস টু কি হবে? লগ k ইন্টু p টু দি পাওয়ার 1/n। এবার তো আমি ভাই ডাইরেক্ট করবো, আর আমি কিন্তু ভেঙে ভেঙে করবো না, তাহলে একেবারে ডাইরেক্ট করছি। তাহলে কি হবে বল? লগ k প্লাস, ঠিকই বলেছিস একদম ডাইরেক্ট, ঠিক বলেছিস, 1/n লগ p। একেবারে আমি ডাইরেক্ট চলে গেলাম ভাই এই জিনিসে। এই জিনিস বোঝানোর মতো ম্যাচুরিটি মাত্র হয়ে গেছে। আচ্ছা এইবার আমি কি করছি বলতো? x/m আমি ভাই ইজিলি প্র্যাকটিক্যালি মেজার করতে পারবো। কীভাবে পারবো? আর আমি দেখবো ভাই এম গ্রামের মধ্যে x গ্রাম অ্যাডজর্ব হলে তো দেখতে পাবো, করতেও পারবো, এটা ওয়ে করে আমার করা যাবে, এটা অসুবিধার কিচ্ছু নেই। তাহলে আমি দেখ x/m যদি ভ্যালু পেয়ে যাই, তাহলে log x/m এর ভ্যালু পেয়ে যাবো, ক্যালকুলেটার বসেও পেয়ে যাবো। তাহলে log x/m আমার পক্ষে মেজার করা পসিবল। পি প্রেশার, তো ভাই মেজার করা এমনি পসিবল। কে কনস্ট্যান্ট তো আমি ভাই পাবো, কোথা থেকে পাবো কনস্ট্যান্ট? সেটা আবার তো সিলেবাসে নেই। পার্টিকুলার প্রেশার আমার কনস্ট্যান্ট ভ্যালু তো ফিক্সড হবে। বোঝা গেছে? পার্টিকুলার প্রেশার যেমন রিয়াকশনের জন্য আমার কনস্ট্যান্টের ভ্যালু ফিক্সড হয়, একটা পার্টিকুলার টেম্পারেচার, সেম ব্যাপার আমার এখানে হয়ে যাচ্ছে। ওকে বুঝতে পারছিস? তাহলে চল দেখ এবার এই ভ্যালুগুলো আমি জানি, এখান থেকে আমি 1/n বার করবো। কীভাবে বার করবো? গ্রাফ থেকে আমি বার করতে পারি। কীভাবে বার করবো চল দেখা যাক। এইটা হচ্ছে আমি নিলাম কাকে? ওয়াই অ্যাক্সিসে, এটা হচ্ছে আমি নিচ্ছি এক্স অ্যাক্সিসে। লগ কে এর ভ্যালু চাইলে তুই যদি নাও জানিস,
কারণ লকের ভ্যালু বার করতে সমস্যা হতে পারে, এটা আমি গ্রাফ থেকে বার করে নিই। কীরকম বলতো, এটা এরকম হয়ে গেল, দেখ ওয়াই ইকস টু এম এক্স প্লাস সি, ওয়াই ইকস টু এম এক্স প্লাস সি। তাহলে গ্রাফটা আমার কীরকম হচ্ছে, গ্রাফটা আমার এরকম হচ্ছে। সবসময় ইকুয়েশন থেকে বেটার হচ্ছে গ্রাফ থেকে বার করা, কারণ ইকুয়েশনের ভ্যালু আমার আসবে হচ্ছে থিওরিটিক্যাল, আর গ্রাফের ভ্যালু আসবে হচ্ছে আমার প্র্যাকটিক্যাল। অবভিয়াসলি প্র্যাকটিক্যাল ভ্যালু আমার মোড। তাহলে ওয়াই অ্যাক্সিস আমি কাকে নিচ্ছি, ওয়াই অ্যাক্সিস আমি নিলাম হচ্ছে লগ এক্স বাই এম। এক্স অ্যাক্সিসে কাকে নিচ্ছি, নিলাম হচ্ছে লগ পি। গ্রাফটা আমার কীরকম হবে ভাই, এরকম ভাই, ইন্টারসেপ্ট লগকে, চলে এটা চলে গেল হচ্ছে এরকম। স্লোপের ভ্যালু কত হলো বল, স্লোপের ভ্যালু কত, স্লোপের ভ্যালু 1/n, ইন্টারসেপ্টের ভ্যালু কত, লগ কে। ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে দেখ এবার গ্রাফটা যদি এরকম আসে, তাহলে আমি ভাই পেয়ে গেলাম ওখান থেকে স্লোপ পাবো। এবার ওখান থেকে আমি এন এর ভ্যালু পেয়ে যাবো, 1/n ইকুয়ালস টু স্লোপ। যদি আমার গ্রাফটা এরকমও আসতো কখনো, যদি এরকম আসে, যদি এরকম আসে ভাই, যদি এরকম আসে, এখান থেকে আমি স্লোপ পাবো, ওখান থেকে আমি এন এর ভ্যালু পাবো, তাহলে ভাই সে গ্রাফের উপর ডিপেন্ড করে তোর সিলেবাস শুধু এইটা আছে, স্লোপ 1/n। এইবার দেখ তুই এই গ্রাফ দেখতে পাচ্ছিস তোর বইয়ের মধ্যে, স্লোপ 1/n হয়েছে। আচ্ছা বলতে কি স্লোপটা পজিটিভ না নেগেটিভ স্লোপ, পজিটিভ স্লোপ, অবশ্যই পজিটিভ স্লোপ। তাহলে আমি এখান থেকে এন এর ভ্যালু পেয়ে যাবো। এইবারে এন এর ভ্যালু পাওয়ার পরে ভাই এই ইকুয়েশনে বসিয়ে তখন আমি এক্স বাই এম ভার্সেস পি এর ডায়াগ্রাম আঁকতে পারবো স্বাভাবিকভাবেই, বোঝা গেছে? তাই আমি আগেই কিন্তু এটা পেতাম না। তা এইটার থেকে করেসপন্ডিং ডায়াগ্রাম তোরা সিলেবাসে নেই, তোর শুধু এই ডায়াগ্রামটা আছে। লগ এক্স বাই এম যদি অঙ্ক দেয়ও পারবো, যদি আজ অব্দি কোনোদিনও অঙ্ক দেয়নি। লগ এক্স বাই এম, লগ কে, 1/n, লগ পি, বুঝলি? আমি এই ডায়াগ্রাম থেকে অঙ্ক করতে পারবো। কিন্তু আসেনি উচ্চ মাধ্যমিক, আসেনি এখনো কোশ্চেন। আসে তো ভাই ভৌত আর রাসায়নিক গতিশীলতার পার্থক্য, কোলয়েড ফোলয়েড থেকে কিছু আসবে, স্বর্ণ সংখ্যা আসবে। হ্যাঁ বেশ, আমি বসে তো লগ নিয়ে নিয়েছি ডাইরেক্ট, এটা বসে লগ নিয়ে নিয়েছি। লগ ই কেন হবে, আমি ডাইরেক্ট যদি লগ নিই তো বোথ সাইডে যদি এলএন নিতাম তাহলে তো আমার ভাই লগে কনভার্ট করতে হলে 2.3 যদি বোথ সাইডেই আসতো। তো বোথ সাইডে আমি এলএন নিই, বোথ সাইডে লগ নিই, একই তো ব্যাপার। বোথ সাইডে আমি এলও নিতে পারি, বোথ সাইডে আমি লগও নিতে পারি, তো বোথ সাইডে নিচ্ছি। তাহলে আমি বোথ সাইডে যদি নিই তাহলে আমার দু সাইডে কেটে যাবে। যদি আমি এই সাইডে এলএন নিলাম, ওই সাইডে এলএন নিলাম, আরে ভাই পরের লাইনে যখন এলএন থেকে আমি লগ বেস সিট, লগ বেস 10 কনভার্ট করতে তখন 2.3 যদি বোথ সাইডে মাল্টিপ্লাই হবে, ওটা আমার কেটে কেটে গেল, বোঝা গেল? হ্যাঁ ভাই বুঝতে পারলাম। তাহলে এই ছিল হচ্ছে আমার ডায়াগ্রাম। এইবারে দেখ তোর বইতে একটা ডায়াগ্রাম এঁকেছে, যদি ওই ডায়াগ্রাম কোনো কোশ্চেন আসে না, কোন ডায়াগ্রাম? এইবারে দেখ তার ঠিক পরে একটা ডায়াগ্রাম আছে, এক্স বাই এম এর, ধর আমি এই ডায়াগ্রাম থেকে পেয়ে গেলাম হচ্ছে 1/n, মানে এন এর ভ্যালু পেলাম। এন এর ভ্যালু পাওয়ার পরে ওই ইকুয়েশনে গিয়ে ফ্রেন্ডলিকের মধ্যে বসালাম। বসার পরে দেখ আমি কি পাচ্ছি, এটা কিছু পাবো, এক্স বাই এম ইকুয়ালস টু কে ইন্টু পি টু দি পাওয়ার 1 সামথিং আমার হবে। দেখ সেখানে আমার এবার এক্স বাই এম ভার্সেস প্রেশারের একটা ডায়াগ্রাম তোর বইয়ের মধ্যে আঁকা আছে। বইয়ের মধ্যে দেখতে পাচ্ছি একটা এক্স বাই এম ভার্সেস প্রেশারের ডায়াগ্রাম একটা আঁকা আছে। সেই ডায়াগ্রাম যদিও আমার তো লাগবে না, সেই ডায়াগ্রামের মধ্যে আবার 3খানা পার্ট, সেগুলো আমার তো কিছুই নেই। দেখ 3খানা পার্টে আমার স্বাভাবিকভাবেই আলাদা আলাদা ভ্যালু পাচ্ছি, ওগুলো আমার তো কিচ্ছু নেই। তাহলে ওই ডায়াগ্রাম আমি আর করছি না, আমি এবার বইয়ের মধ্যে আসছি, এখন অবধি যা যা পড়লাম কী কী মার্ক করবো, ঠিক আছে? আজকে আমি এই চ্যাপ্টার পুরো মার্ক করে শেষ করে দেবো। পুরোটা হয়তো করবো না, একটু পার্ট হয়তো পরের দিন আমি রাখতে পারি, মুখস্থ করার পর তোকে মার্ক করে দেবো, তুই বাড়িতে মুখস্থ করে ফেলি। চল শুরু কর একদম চ্যাপ্টারের 5.1 5.1 থেকে এখানে তুই কিছু এখানে আলাদা করে মার্ক করা নেই। 5.1-এর মধ্যে দেখ তুই পাবি হচ্ছে অধিশোষণ একটি পৃষ্ঠতলীয় ঘটনা, দেখতে পেয়েছিস? 5.1-এর মধ্যে তুই দেখতে পেলি অধিশোষণ একটি পৃষ্ঠতলীয় ঘটনা। এই কোশ্চেন তোকে পরীক্ষাতে কিন্তু দেবে, দেখাও যে অধিশোষণ একটি পৃষ্ঠতলীয় ঘটনা। সুন্দর করে লেখা আছে না, তুই গল্পটা পড়বি, করে নিজের ভাষায় লিখবি। ওখানে একই লাইন 3বার করে বলেছে, ঠিক আছে? তুই একই লাইন একবার লিখবি, পুরো গল্পটা পড়বি। পড়লে কিছুই নয়, তো বলেছে ভাই একবার ব্লকটাকে সেম আয়তন ছিল, একবার গোটা রেখেছে, একবার ভেঙে দিয়েছে, যেটা আমি ক্লাসের শুরুতেই বললাম, ওই গল্পটাই তোকে বলেছে। মানে একবার নিজে পড়বি, ঠিক আছে? তুই বানিয়ে বানিয়ে লিখতে পারবি, 2 পেজ লিখে দিবি এটা, ক্লিয়ার? পড়লে তুই বুঝে যাবি কতটা কি লিখতে হবে। আচ্ছা এবারে তার ঠিক পরে দেখ আসছে 5.2। 5.2-এর মধ্যে বলছি যেটা, সেটাই মার্ক করবি, অধিশোষণ এবং শোষণের মধ্যে পার্থক্য। এই কোশ্চেন মনে হয় বোর্ড এক্সামে তো আসে, টেস্ট পেপারেও ভরি ভরেছে, স্কুলেও আসে। অধিশোষণ এবং শোষণের মধ্যে পার্থক্য, ঠিক আছে? অধিশোষণ এবং শোষণের মধ্যে পার্থক্য পড়ে ফেললি? আচ্ছা এবারে 5.2 শোষণ হেডিং দেওয়া আছে। 5.2-এর ঠিক উপরে চলে যা, আমি একটু পিছিয়ে গেলাম।
5.2 এর উপরে চলে যায় দেখ বিশোষণ। বিশোষণ মানে কি নামের মধ্যেই লুকিয়ে আছে ভাই। অধিশোষণের বিপরীত হচ্ছে বিশোষণ। অ্যাডজর্পশনের অপোজিট হচ্ছে আমার ভাই ডিজর্পশন। অ্যাডজর্পশনের ঠিক অপোজিট হচ্ছে আমার কি ডিজর্পশন। হ্যাঁ হ্যাঁ, তাহলে অ্যাডজর্পশন আর অ্যাবজর্পশন দুখানার ডিফারেন্স ক্লাসের শুরুতে বলেছি। অ্যাডজর্পশন হচ্ছে আমার ভাই সারফেস ফেনোমেনা, এই জন্য আমি চ্যাপ্টারের পুরোটাই পড়বো অ্যাডজর্পশন, কারণ আমার চলছে সারফেস কেমিস্ট্রি। অ্যাডজর্পশনের অপোজিট আমার কি ভাই ডিজর্পশন। আরও একটা জিনিস বলেছিলাম, অ্যাডজর্পশন আর অ্যাবজর্পশন যদি একই সাথে হয় তাহলে সেটাকে আমার কি বলে সরপশন। এইবারে তুই চলে যাবি কোথায়, একটা ছবি আছে চিত্র 5.1। চিত্র 5.1-এর ঠিক নিচেই দেখ লেখা আছে অধিশোষণ ও শোষণ একই সঙ্গে ঘটতে পারে। দেখতে পাচ্ছিস লাইনটা মার্ক কর, অধিশোষণ ও শোষণ একই সঙ্গে ঘটতে পারে। চিত্র 5.1-এর ঠিক নিচে লেখা আছে অধিশোষণ ও শোষণ একই সঙ্গে ঘটতে পারে। দেখা যাচ্ছে লেখা আছে চিত্র 5.1 লেখা আছে কোথাও, চিত্র 5.1 নিচে অধিশোষণ ও শোষণ একই সঙ্গে ঘটতে পারে। দেখ তো ওই তো ভাই একই ব্যাপার, সোজা ভাষাটা কঠিন করেছে, ঠিক আছে, চালু ভাষা থেকে সাধু ভাষার দিকে গেছে। ওকে আচ্ছা, অধিশোষণ এবং শোষণ একই সঙ্গে ঘটতে পারে। তারপর লেখা আছে সাদা চকের একটি টুকরোতে কালিতে ডোবালে কালির রঙিন কণাগুলি চকের পৃষ্ঠতলে অধিশোষিত হয় এবং কালিতে উপস্থিত দ্রাবকের কণা চকের অভ্যন্তরে শোষিত হয়। ফলে কালিতে ডোবানোর পর চকটিকে বাইরে থেকে রঙিন দেখালেও সেটি ভাঙলে দেখা যায় ভিতরের অংশটি সাদাই আছে। এক্ষেত্রে অধিশোষণ এবং শোষণ একই সঙ্গে ঘটতে থাকে। আচ্ছা, ভিতরের অংশটি কি লিখেছে? ওটা ভিতরের অংশ লেখ, রঙিন হয়ে যাবে, সবাই রঙিন হবে, কারণ ভিতরে হচ্ছে ভাই ওটা ভিতরেও যেহেতু আমার অ্যাবজর্ব করছে প্লাস অ্যাবজর্ব হচ্ছে দুটোই, তাহলে ভিতরেরটা আমার কিন্তু রঙিন হবে, দুটোই আমার হচ্ছে একসাথে। যদি আমার শুধু বাইরে করতো তাহলে ভাই বাইরেটা হতো নীল, ভিতরটা সাদা থাকতো। এই কোশ্চেন তোকে পরীক্ষা দেয়নি ভাই, বোঝা গেছে? দুখানা ফেনোমেনা একসাথে হলো। এটা হচ্ছে আমার সরপশন। তাহলে সরপশনের সংজ্ঞা আসে টেস্ট পেপারে দেখেছি, উচ্চ মাধ্যমিকে আসেনি। সরপশনের সংজ্ঞা কি বলবি? অধিশোষণ এবং শোষণ একই সঙ্গে ঘটলে তাকে সরপশন বলে। বোঝা গেল? আর লিখে রাখ ওটা, অধিশোষণ এবং শোষণ একই সঙ্গে ঘটতে পারে, লিখেছিলি তো? পাশে একটা লাইন লিখে রাখ, একে সরপশন বলে, SORPTION লেখা আছে তো? ওকে, খুব ভালো কথা। চল তারপরে চলে যাবো হচ্ছে 5.3.1। এখান থেকে প্রত্যেকটা থেকে কোশ্চেন আসবে। 5.3.1 কি হেডিং আছে? অধিশোষণ প্রক্রিয়া সিস্টেমের মুক্ত শক্তি, এনট্রপি এবং এনথালপির পরিবর্তন, তাই না? আচ্ছা, 1 নাম্বার অধিশোষণ প্রক্রিয়া সিস্টেমের মুক্ত শক্তির পরিবর্তন, ডেল্টা জি নেগেটিভ হয়। ঠিক আছে, খাতার মধ্যে লিখেছিলাম, এখানেও মার্ক করছি। তারপরেরটা অধিশোষণ প্রক্রিয়া সিস্টেমের এনট্রপির পরিবর্তন, ডেলএসও হচ্ছে আমার নেগেটিভ হয়, খাতার মধ্যে লিখেছিলাম, এখানেও মার্ক করলাম। তারপর দেখে এনথালপির পরিবর্তন, ডেলএইচ। ডেলএইচের ভ্যালু যেন আমি কত দেখলাম? <0, খাতার মধ্যে লিখেছিলাম ডেলএইচের ভ্যালু <0। ডেলএইচের ভ্যালু যদি <0 হয় তাহলে আমরা ওটাকে কি বলে বলতো? তাপদায়ী না তাপগ্রাহী বিক্রিয়া? তাপদায়ী বিক্রিয়া। তার মানে অধিশোষণ একটি তাপদায়ী বিক্রিয়া। দেখ ওর মধ্যে লেখা আছে একটা লাইন, তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে দেখাও যে অধিশোষণ একটি তাপদায়ী বিক্রিয়া, তার অ্যান্সার তুই কী করবি? ওইটার করেসপন্ডিং প্যারার থেকে শুরু করবি, ওই ডেল জি ডেল এইচ টি ডেল এস সব কটা লিখে বুঝিয়ে তোকে ওটা বলতে হবে। 2 নাম্বারের কোশ্চেন ডাইরেক্ট, ঠিক আছে? বোঝা গেছে? তুই বললি হ্যাঁ বুঝতে পারলাম। তাহলে অধিশোষণ একটি তাপদায়ী বিক্রিয়া, ব্যাখ্যা তোকে দেবে পরীক্ষাতে। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। আচ্ছা, এবারে পরেরটা থার্মোডাইনামিক প্যারামিটার যেখানে লিখেছিলাম, ওখানে জায়গা তোর আছে খাতার মধ্যে, ওখানে 4 নাম্বার একটা লিখতো, যদি 1 লাইন লিখবো, কিছুই লিখবো না। থার্মোডাইনামিক প্যারামিটার যেখানে লিখেছিলাম, বই তোর খোলা থাকবে, যেখানে থার্মোডাইনামিক প্যারামিটারগুলো লিখেছিলাম সেখানে 4 নাম্বার পয়েন্ট একটা জাস্ট অ্যাড করে দেবো। 4 নাম্বার পয়েন্ট লেখার মতো জায়গা আসছে, একটা লাইন লিখবো, লেখ সাম্যাবস্থায়। সাম্যাবস্থায় সাম্যাবস্থায় মানে কি? ইকুইলিব্রিয়ামে। আচ্ছা, ইকুইলিব্রিয়ামে আমার ডেল জির ভ্যালু কত হয় বলতো? 0। তাহলে ভাই ইকুইলিব্রিয়ামে ডেল জির ভ্যালু 0, তাহলে ডেল জি যদি আমার 0 হয়, আমার কাছে ইকুয়েশন কি আছে ভাই? ডেল জি ইকুয়ালস টু ডেল এইচ মাইনাস টি ডেল্টা এস। তাহলে ডেল জির ভ্যালু 0, তাহলে কি ডেল এইচের ভ্যালু 0 আবার টি ডেল এস এর ভ্যালু 0? না ভাই, এদের ভ্যালু কেন 0 হবে? তাহলে যখন এটা 0 তখন হচ্ছে আমার ডেল এইচ ইকুয়ালস টু টি ডেল্টা এস। এটাও তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করে। তাহলে সাম্যাবস্থায় ডেল এইচ এবং টি ডেল এস এর মধ্যে রিলেশন কি? বোঝা গেল? জাস্ট একটা লাইন লিখলাম, এটা তোর বইতেও লেখা আছে। তাহলে এখানে আগে লিখলাম, খাতার মধ্যে 2খানা লাইন লিখতে আমার কিছু কষ্ট হবে না।
এবারে বইয়ের মধ্যে মার্ক করছিস ওই অধিশোষণ প্রক্রিয়ার সিস্টেমের এনথালপির পরিবর্তন তো মার্ক করেছিলাম। সুতরাং অধিশোষণ একটি তাপদায়ী প্রক্রিয়া অত অবধি মার্ক করেছিলি। প্যারা চেঞ্জ করে আবার একটা নতুন জিনিস স্টার্ট হচ্ছে তো, অধিশোষণ চলাকালীন ডেলএইচ এর পরম মান ক্রমশ হ্রাস ও টি ডেলএস এর পরম মান ক্রমশ বৃদ্ধি পেতে থাকে এবং এক সময় দুই মান সমান হয়। এই অবস্থায় ডেল জি ইকুয়ালস টু 0 এবং অধিশোষণ প্রক্রিয়ার সাম্যাবস্থা অর্জন করে। এই অবস্থাকে অধিশোষণ সাম্যাবস্থা বলে। তোকে জিজ্ঞেস করতে পারে অধিশোষণ সাম্যাবস্থা বলতে কী বোঝো, তুই আজ লিখবি যখন ডেল জি 0 অর্থাৎ ডেল এইচ ইকুয়ালস টু টি ডেলএস তখন তাকে অধিশোষণ সাম্যাবস্থা বলে। অনেক বই আনিস নি, তখন বই আনিস নি, ভুলে গেছিস তাই না? বই আছে আদৌ? কবে আনবি আর বলতো? তুই আজ আদৌ যতদিন পড়তেছিস আমাদের কতদিন বই নিয়ে এসছে, কতদিন বই নিয়ে আনিসনি বলতো? এটা কি আমি সেলিব্রেট করবো আগের দিন এনেছিলি আজকে আনিসনি বলে? এটা কি এটা মানে এটা রেয়ার ইভেন্ট বই আনাটা কেমিস্ট্রি ক্লাসে? হ্যাঁ, নতুন করে কি বলে দিতে হবে রোজ? পড়তে আসার আগে কি মনে থাকে না কি কি নিয়ে পড়তে আসবো? পরের দিন যেদিন পড়তে আসবি সেদিন আমি তোর বইতে যদি চেক করি আমি আগের চ্যাপ্টারগুলো পাবো মার্ক করা, দেখবো তো আগের চ্যাপ্টারগুলো নিয়ে আসবি তো পরের দিন, ঠিক আছে? পরের চ্যাপ্টারটা পরের দিন যখন আসবি আমি দেখবো যে এতদিন অবধি এখানে বই আনতো আমি দেখবো পরের দিন বইয়ের মধ্যে মার্ক করা আছে কি নেই। এবারে সেটা তুই হয়তো মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বন্ধুর সাথে বন্ধু থেকে বই নিয়ে নিলি, নিয়ে মার্ক করে ফেললি, করতেই পারিস। কী করবি আমি জানি না। তো একটা ক্লাস 12 স্টুডেন্ট কতটা সময় থাকলে একই জিনিস জায়গায় একই টাইম দুবার ইনভেস্ট করে? অলরেডি এত বড় সিলেবাস, পি ব্লক, ডি অ্যান্ড এ ব্লক, কেমিস্ট্রি ইন ডেইলি লাইফ, পলিমার কেমিস্ট্রি, মেটালার্জি, 16খানা চ্যাপ্টার। কোনো বোর্ডে নেই এত চ্যাপ্টার, একমাত্র ওয়েস্ট বেঙ্গল বোর্ডে। যাই হোক 5.4.1 5.4.1 ভৌত অধিশোষণের সংজ্ঞা। 5.4.1 ভৌত অধিশোষণের সংজ্ঞা মার্ক করলাম। দেখো ওর মধ্যে লেখা আছে দুর্বল ভ্যান ডার ওয়ালস ফোর্স লেখা আছে ওর মধ্যে, আছে না? ভ্যান ডার ওয়ালস ফোর্স লেখা আছে তো? আছে তো বটেই। ভ্যান ডার ওয়ালস বলের প্রভাবে আবদ্ধ থাকে। আচ্ছা উদাহরণ পড়ে নিবি একটা দুটোই উদাহরণ আছে তোর বইতে। এইবারে দেখ ভৌত অধিশোষণের বৈশিষ্ট্য লেখা আছে। আচ্ছা বৈশিষ্ট্যের মধ্যে 3 নম্বর পয়েন্টটা কি আছে বলতো? অধিশোষণ তাপ। এবার একটু ঠান্ডা মাথায় দেখ অধিশোষণ তাপ মানে কি ভাই? এই যে অধিশোষণ প্রক্রিয়াটা হলো, আর দেখ ভাই ওখানে আমার যে কেমিক্যাল অ্যাবজর্পশন হচ্ছে, আমি এখন দেখছি এটা কি ভৌত অধিশোষণ। ভৌত মানে ফিজিক্যাল আর রাসায়নিক মানে হচ্ছে কেমিক্যাল। দেখ তুই ঠান্ডা মাথায় জিনিস ভাব, দুখানাতেই তো আমার ভাই এনার্জি রিলিজ হয়। ডেল এইচের ভ্যালু দুখানাতেই নেগেটিভ, অবশ্যই নেগেটিভ। কেন ভাই? কিছুক্ষণ আগে আমি তুই দেখেছি ভাই, এখানে লিখেছিলাম ডেল জি ডেল এস ডেল এইচ সব কটাই লিখেছিলাম। ডেল এইচের ভ্যালু দুখানা কেসেই নেগেটিভ, দুখানা কেসেই আমার ভাই সিস্টেম থেকে তাপ রিলিজ হবে। এইবারে তোকে একটা জিনিস জিজ্ঞেস করে করি, ফিজিক্যাল প্রসেসে নাকি কেমিক্যাল প্রসেসে কোথায় আমার বেশি এনার্জি রিলিজ হবে? কোথায় আমার বেশি এনার্জি রিলিজ হবে? ঠান্ডা মাথায় জিনিস ভাবি ভাই, কেমিক্যাল অ্যাবজর্পশন মানে আমার কেমিক্যাল বন্ড ফর্মেশন, তাই না? আর ফিজিক্যাল অ্যাবজর্পশন মানে আমার জাস্ট ভাই এরকম এসে লেগে গেল। কেমিক্যাল বন্ড ফর্ম হলে ক্লাস 11 এবার পড়েছিলাম, কেমিক্যাল বন্ড ফর্ম হলে আমার কী হয় বলতো? বন্ড এনার্জি রিলিজ হয়। কেমিক্যাল বন্ড হলে আমার এনার্জি রিলিজ হয়। এই জন্যই আমার হচ্ছে মেন বন্ড ফর্মেশনের ড্রাইভিং ফোর্স হচ্ছে আমার এটাই, বন্ড ফর্ম হলে আমার এনার্জি হয় রিলিজ। তাহলে যেখানে আমার কেমিক্যাল বন্ড ফর্ম হয়েছিল মানে কেমিক্যাল অ্যাবজর্পশন, সেখানে আমার কী হয়েছিল বলতো? বেশি অ্যামাউন্টের অবশ্যই আমার এনার্জি রিলিজ হবে। আর যেখানে আমার ফিজিক্যাল অ্যাবজর্পশন সেখানে স্বাভাবিকভাবেই কম অ্যামাউন্ট এনার্জি রিলিজ হবে। তাহলে এই জন্য ভালো করে দেখ, ভৌত অধিশোষণে যে অ্যামাউন্টটা দেওয়া আছে কত? 4 থেকে 40 হয়তো দেওয়া আছে, ওটা 5 থেকে 50 লিখলে তোর এমন কিছু ক্ষতি হবে না, লেখার দরকারই নেই। ইনফ্যাক্ট তোকে কম না বেশি জিজ্ঞেস করবে। তাহলে 4 থেকে 40 বোঝা গেলো। এইবারে তুই একটু পাতা উল্টে জাস্ট পরের পাতা চলে গিয়ে দেখ রাসায়নিক অধিশোষণে, দেখ ওই একই পয়েন্ট পাবি। রাসায়নিক অধিশোষণে দেখ 4 বা 5 ওই সেম পয়েন্টই পাবি। ওখানে ভ্যালুটা কত দেখবি? 4 থেকে 400 হয়তো হবে, 40 থেকে 400 হয়তো হবে, 40 থেকে 200। তারপর বুঝতেই পারছিস ওখানে অনেক বেশি অ্যামাউন্টের আমার হিট রিলিজ হচ্ছে। তাহলে ফিজিক্যাল অ্যাবজর্পশন আমার স্বাভাবিকভাবে কম অ্যামাউন্টের হিট, আর ভাই কেমিক্যাল অ্যাবজর্পশন আমার বেশি অ্যামাউন্টের হিট রিলিজ হবে। বোঝা গেল রিজনটা? বুঝতে পেরেছিস? তাহলে এক জায়গায় আমার ভাই বন্ড ফর্ম হয়, যেখানে আমার বন্ড ফর্ম হবে সেখানে আমার বেশি অ্যামাউন্টে হিট রিলিজ হবে। ক্লিয়ার? যাই হোক চলো এবার আমার মার্কিংয়ে ফিরে আসি।
আসছি সেখানে। 4 নম্বর পয়েন্টে চলে যাই, অধিশোষণ তাপ যেখানে চলছিল আমার মার্কিং। 4 নম্বর পয়েন্টটা মার্ক কর। ভৌত অধিশোষণ ভ্যান ডার ওয়ালস বলের মাধ্যমে সংঘটিত হয়। এই বল অতি দুর্বল প্রকৃতির হয়। এ ধরনের অধিশোষণ উদ্ভূত তাপের পরিমাণ খুব কম। সাধারণত ভৌত অধিশোষণে তাপের মান জিজ্ঞেস করে না, তুই জিজ্ঞেস করে কেন কম হয়, কেন কম হয় তার এক্সপ্লেনেশন এখানেই দেওয়া থাকলো। বুঝতে পেরেছিস? হ্যাঁ বুঝতে পারলাম। তারপরে 6 নম্বর পয়েন্ট কি আছে? 6 নম্বর পয়েন্টটা 6 নম্বর পয়েন্ট হচ্ছে অধিশোষকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল আছে। অধিশোষকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত নম্বরে আছে? যার বইতে যত নম্বর আছে বার কর করে ওখানে দেখ একটা লাইন মার্ক করবি। অধিশোষকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভৌত অধিশোষণের মাত্রাও বৃদ্ধি পায়। ওই যে ভাই ক্ষেত্রফল যত বাড়বে তত হচ্ছে আমার বাড়বে। কেন বাড়বে? ওই মাত্র দেখলাম, যখনই ওই যে সারফেস এরিয়া বেড়ে যাচ্ছে তখন হচ্ছে আমার অ্যাবজর্পশন বাড়ছে। বুঝতে পেরেছিস? আচ্ছা, তুই তো ভাবলি ওটা সারফেস এরিয়া বাড়বে, আমি যদি ভাবি ভাই কেমিক্যালি কি হচ্ছে, তাহলে তোকে যদি এসব জিজ্ঞেস করবে না, দেখ এটা বুঝতে পারবি বলে তোকে বলছি। ধর সারফেস এরিয়া ধর আমি বাড়িয়ে দিচ্ছি, এবারে ধর আমার কাছে ভাই এটা ধর আমার অ্যাডজর্বেট, মানে যার উপরে ধর আমার অ্যাডজর্পশনটা হবে। ওকে, এবার তুই ধর এর মধ্যে ধর তুই কার্বনের কথা ভাবতেই পারিস। ধর এগুলো আমার কি আছে বলতো? কার্বন। আমি কি আঁকছি ভাই এগুলো? কার্বন আমার 4খানা করে বন্ড ফর্ম করে, তুই জানিস ভাই কার্বন আমার 4খানা করে বন্ড ফর্ম করে। কার্বনের এই প্রপার্টিকে কি বলে? ক্যাটিনেশন প্রপার্টি। সব পড়েছিলি না ক্লাস 10 এখানে? ক্যাটিনেশন প্রপার্টি পড়েছিলি? সবাই পড়েছিলি, মাধ্যমিকে সবার ছিল ক্যাটিনেশন প্রপার্টি। ঠিক আছে, এরকম সব মাল্টিপল এরকম ভাই 4-5 এরকম আমার নেটওয়ার্ক ফর্ম করছে, কার্বন এটা করতে থাকে। এইবারে দেখ এই মুহূর্তে তার আমার কাছে ধর এই সারফেসটা কী ছিল বলতো? আগের বারে ওই যে আমি যে ব্লকটা নিয়েছিলাম বা যে চারকোলটা নিয়েছিলাম, সেই চারকোলটা হচ্ছে ধর আমার এটা। বুঝতে পেরেছিস? এই চারকোলটা হচ্ছে ধর আমার এরকম। আমি তোকে কী দেখাচ্ছি? আমি ওর ভিতরে গিয়ে অ্যাটমিক ভার্সানে গিয়ে আমি তোকে ছবিটা দেখাচ্ছি। তার ভাই আমার এগুলো ধর কার্বন আছে সব। ঠিক আছে, আমি কী করলাম? ওদেরকে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছি। ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিই, বা আমার কাছে ধর চারকোলটা গোটা ছিল, আমি চারকোলটাকে যদি এরকম ভেঙেও দিই, জাস্ট আমি এটা ছোট্ট করে ভাঙলাম এরকম। একটা বিস্কুট ধর তুই ভাঙলি, সারফেস এরিয়া কিন্তু বিস্কুট ভাঙলে আমার বেড়ে যাবে। কেন বাড়বে? ঠান্ডা মাথায় দেখ, তো যদি বলি একটা বিস্কুট, আর যদি বিস্কুটটাকে ভেঙে দিয়ে আমি করি, এই ভাঙা বিস্কুটগুলো আমার বেশি মাত্রায় অ্যাবজর্ব করতে থাকবে। কেন করবে? তুই বুঝতে পারবি, আজকে কেমিক্যালি এটা বুঝতে পারবি। ভেঙে দিলাম মানে কি বলতো? আমি অ্যাজ ইফ ধর দেখ এইগুলো ধর কেটে দিয়েছি, আমি জাস্ট সিম্পলি বলছি ধর আমার বিস্কুটটাকে ধর যদি আমি ভেঙে দিই, আমি ধর মাঝখান থেকে এরকম ভেঙে দিলাম, মাঝখান থেকে আমি যখনই ভাঙলাম, ঠান্ডা মাথায় দেখ এই এগুলোর এই সাইডগুলো তো ফাঁকা ছিল, ওখানে এসে ধর আমার আগে কী হতো বলতো?